সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনটা নেই। তার মানে এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয়। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন হয় এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর্ড হয়, ফ্রিডম অফ প্রেস এখন যেভাবে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এটা যদি বহাল থাকে, তাহলে এই চারটাই সুষ্ঠু স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং গণতন্ত্রের জন্য রক্ষা কবচ হবে। চাইলেও কোন পার্লামেন্ট আর ফেসিবাদী আচরণ করতে পারবে না এবং চাইলেও সেরকম কোন পার্লামেন্ট গঠিত হবে না এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। যদি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস, প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন এবং কেয়ারটেকার সরকার, এই চারটা প্রতিষ্ঠিত, যেটা প্রায় আমরা কাছাকাছি এসে গিয়েছি প্রতিষ্ঠা। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো, সংশোধনের কথা বললাম, সেটা সবাই একমত হয়েছে। এই বিষয়ে কোন নোট অফ ডিসেন্টও নাই, সবাই একমত হয়েছে। আর থাকলো কেয়ারটেকারের বিষয়ে সবাই একমত। গঠন প্রণালী নিয়ে কিছুটা বিতর্ক আছে, সেটা পরবর্তীতে সমাধান হতে পারে। সব বিষয়ে একমত, শুধু তিনটা গঠন প্রণালীর সিস্টেমের মধ্যে একটি বিষয়ে একটু দ্বিমত আছে, আর ফ্রিডম অফ প্রেস। তো এর পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের কোন রকমের চ্যালেঞ্জ তেমন একটা মোকাবেলা করতে হবে না। কিন্তু বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তো বা পোষণ করতে পারিনি। সময় আছে, এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐকমত্যে পৌঁছাতে পারব। আমরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল একমত। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, আজ পর্যন্ত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠান হবে কিনা, এবং বিচারের বিষয়টা এখন আর কেউ বলছে না, কারণ সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছে। আমরা বলেছি যে বিচার কোনো কন্ডিশনাল বিষয় নয়, বিচারের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া যায় না, তাহলেও বিচার হবে। সুতরাং বিচার কার্যক্রম জুডিশিয়ারির মধ্য দিয়ে, স্বাধীন জুডিশিয়ারির মাধ্যমে পরিচালিত হবে এবং যে সরকারই আসুক তাকে সেই বিচার প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে। এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যেহেতু প্রায় এনশিওর্ড হয়ে গেছে, আমি বলবো বাকিটাও হয়ে যাবে। সুতরাং সেই বিচারের বিষয়ে রাজনৈতিকভাবে আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু কোন রকমের কম্পালশন সৃষ্টি করা আমাদের উচিত হবে না। তৃতীয় থাকলো সংস্কার। এই সংস্কারের বিষয়ে আমাদের অনেক রকমের বক্তব্য আছে যে এখনই বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়নযোগ্যগুলো। এ বিষয়ে কারো দ্বিমত নেই। যেগুলো আশু বাস্তবায়নযোগ্য, এগুলো ইমিডিয়েটলি এখনই নির্বাহী আদেশ এবং অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সবাই একমত। এখনই করা হচ্ছে, এটা প্রতিনিয়তই হচ্ছে, তবে স্পিড আরো বাড়াতে হবে, এটা সরকারের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে যেগুলো আশু বাস্তবায়নযোগ্য নয় কিন্তু এখনই বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, সেগুলো সরকার নিতে পারে। হয়তো সেগুলো বাস্তবায়ন পূর্ণাঙ্গ এই সরকার যদি করে নাও যেতে পারে, সেটার কন্টিনিউয়েশন থাকবে পরবর্তী সরকারের জন্য। 3, যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো মানে সংশোধনীগুলো সংবিধান সংক্রান্ত, সেগুলো বাস্তবায়নের জন্য এখন আজকেও একটা মিটিং আছে যে সেটার বৈধ কি প্রক্রিয়ায় করা যায়, আইনি এবং সাংবিধানিক কি প্রক্রিয়ার মাধ্যমে করলে কোন রকমের প্রশ্ন উত্থাপিত হবে না এবং বাস্তবায়ন হবে। সেই বিষয়টা এখনো ঐকমত্য পৌঁছানো যায়নি। তবে আমি আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব দিয়েছি সেটার পুনরুল্লেখ এখানে করতে চাই। তা হল সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব
অনুমোদন করার ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। কিন্তু আমরা সেই সংবিধান সংশোধনীগুলো কি করব সে বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারি আগে। সেটাই সংস্কার কমিশনের কাজ, সেটাই ঐকমত্য কমিশনের কাজ। এর বাইরে যদি কোনো বৈধ প্রক্রিয়া, বৈধ ফোরাম থাকে, সে বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। সেটা আমরা আজকেও আলাপ আলোচনা করব ঐকমত্য কমিশনে। যদি থাকে যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায়, তার সাথেও আমরা একমত। কিন্তু আমরা এমন কোন উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব। কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। কারণ সবকিছু জাতীয় সংসদে রেটিফাইড হতে হবে, অনুমোদন হতে হবে এন্ড অব দি ডে। অনেকে উদাহরণ দিয়ে বলেন যে জাস্টিস শাহাবুদ্দিন আহমদের সময় তো সংবিধানে এটা ছিল না যে উনি প্রধান বিচারপতির পদে থেকে তাকে আবার ভাইস প্রেসিডেন্টের পদে নিয়োগ করা যাবে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন এবং নির্বাচন পরিচালনা করবেন। হ্যাঁ, সেই সময় চিফ জাস্টিস হিসেবে ওনার কাছে যদি রেফারেন্স হিসেবে রাষ্ট্রপতি কিছু পাঠাতেন আর্টিকেল 106 হিসাবে, তাহলে উনি নিজে চিফ জাস্টিস হিসেবে সেই রেফারেন্সের জবাব দিলে এটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হতে পারত, যেহেতু নিজেই আবার সেই পোস্টে যাবেন। সেটা হয়তোবা অ্যাভয়েড করা হয়েছে, আমি হয়তোবা বলছি। অথবা সারা জাতি যেহেতু সেই বিষয়ে ঐকমত্য ছিল যে ওনাকে আবার চিফ জাস্টিস হিসেবে ফিরিয়ে আনা হবে, সেই কমিটমেন্ট জাতি পরে রেখেছে। কিভাবে রেখেছে? একাদশ সংশোধনের মাধ্যমে পার্লামেন্টের সব পার্টি ঐকমতের ভিত্তিতে সেই সংশোধনী পাশ করে সুপ্রিম কোর্টের, এখানে জাস্টিস সাহেব আছেন, উনি জানবেন যে একটা ছুটির মঞ্জুরির একটা বিষয়ে আইন আছে, খুব সম্ভবত সেটা এসছে। ওই সংশোধনীর লাস্ট প্যারাতে সেটা লেখা আছে, 1.5 পৃষ্ঠার একটা সংশোধনী। সেটা অনুমোদন করে জাতীয় সংসদ তাকে সেই লেজিটিমেসিটা দিয়েছে এবং সেই 3 জোটের রূপরেখা অনুসারে সেটা কমিটমেন্ট ছিল। আজ পর্যন্ত আমি অবশ্য 3 জোটের রূপরেখার কোন লিখিত ডকুমেন্ট এখনো দেখিনি, যেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেন। তার মধ্যে আরেকটা ছিল যে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করতে হবে, সেটা জাতীয় সংসদে সবার ঐকমতের ভিত্তিতে গৃহীত হয়েছে। একজন বললেন যে টেলিভিশনের স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে, বিএনপি নাকি রাখে নাই। কিন্তু বিএনপি টেলিভিশনের স্বায়ত্তশাসন তখনকার না দিলেও সমগ্র প্রাইভেট চ্যানেলগুলোর অনুমোদনের মধ্য দিয়ে এই তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এটা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সরকারের হাতে একটা মিডিয়া থাকতে হয় বলে হয়তো সরকার সেটা টেলিভিশনটা রেখেছে। কিন্তু আমি প্রশ্ন করি, আজ পর্যন্ত এখন নিরপেক্ষ সরকার আছে তো, তারাও তো এটা করছে না। কারণ এটা প্রয়োজন নাই, কারণ এতগুলো মুক্ত গণমাধ্যম হয়েছে। তো সরকারের নিয়ন্ত্রণে যেমন একটা রেলওয়ে থাকে, সেরকম একটা গণমাধ্যমও থাকার দরকার বলেই তারা রেখেছে। আপনি চাইলে এটা দেখবেন, না হলে দেখবেন না। বিটিভির দশা এখন কিরকম জানি না, হয়তো কিছুটা উন্নতি হতেও পারে। এগুলো হচ্ছে প্রতিশ্রুতির বিষয়। কিন্তু আমি কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে বেশি আসলাম আমার এখন আগের প্রসঙ্গটা মনে নেই। এখন যদি সংবিধান সংশোধনের যে প্রসঙ্গটা বলতেছিলাম সেটা বলে যে এখনই বাস্তবায়ন হতে হবে, সেটার কোন পদ্ধতি আছে কিনা আমার জানা নেই। কিন্তু সংবিধানের সংশোধনের বিষয়ে আমরা একমত হতে পারি এবং সেটা বাস্তবায়নের জন্য সেই কমিটমেন্টটা যাতে আমরা দৃঢ় করতে পারি, সেই জন্য কোন পদ্ধতি থাকতে পারে। কিন্তু আজকেই যদি সেই 19টা বা 20টা বিষয়ে যেগুলো সংবিধান সংশোধনের সংক্রান্ত, সেই বিষয়ে কার্যকর হয়ে গেছে বলে যদি ধরে নেওয়া হয় সেই রকম কোন ডকুমেন্টে, সেই ডকুমেন্টটা নিয়ে যদি তারপর দিন যে কোনো সিটিজেন কোর্টে যায়, সিটিজেন যদি জিজ্ঞেস করে বাংলাদেশের সংবিধান কয়টা, তখন কোর্ট বলবে যে এটা সংবিধান সংশোধনী কে করলো, কোন ফোরাম করলো, কার এই ইখতিয়ার আছে, জিজ্ঞেস করবে। তাহলে আমরা কোন সংবিধান নিয়ে বর্তমানে বিচার কার্য করছি?
আমাদের এই বিদ্যমান সংবিধান কি বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে? হয়নি। তো সুতরাং কন্ট্রাডিক্টরি এরকম কোন বিষয়ে যাওয়া যাবে না, ক্ল্যাশ করা যাবে না। কেউ কেউ জিজ্ঞেস করছে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে না সেটা কে লিখে দিয়েছে? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমগ্র পলিটিক্যাল পার্টিগুলো, শুধু ফ্যাসিবাদ বাদে, সরকার, জনগণ সবাই মাসের পর মাস পরিশ্রম করতে করতে এখন 1 বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করছে। সেটা সমগ্র জাতি দেখেছে, ওপেন এয়ার ব্রডকাস্ট হয়েছে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, প্রত্যেক পার্টি প্রস্তাব দিয়েছে, বহু সংস্কার কমিশন দিস্তায় দিস্তায় কাগজ আমরা পেয়েছি, আমরাও দিয়েছি। এগুলো ফ্রেম হচ্ছে একটা ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে ফাইনালি, এবং সেটা এমবডিড হচ্ছে, সেটা সমগ্র জাতি দেখবে। এই প্রতিশ্রুতিগুলো যদি সিগনেচার্ড হয় এবং সেটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হয়, জাতির সামনে সেটা একটা ডকুমেন্ট হিসেবে থাকবে এবং সারা পৃথিবী দেখবে, সেটা ওয়েবসাইটে যাবে, এই ডকুমেন্টটা আর্কাইভে থাকবে। এই ডকুমেন্টটা বাস্তবায়ন না করে কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে আমি বিশ্বাস করি না। আর তাছাড়া অনেকে বলে যে আপনারা বাস্তবায়ন করবেন না। তা আমি বলি যে বিএনপি যে সরকার গঠন করবে এটা কেউ শপথ করে বলেছে? তা আমাদেরকে কেন দায়ী করে? আমি বলবো যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন, শব্দটা ওইভাবে হওয়া উচিত, যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সামনে, তারাই সবাই মোরালি অব্লিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্যে দিয়ে। দ্বিতীয় প্রশ্ন, আমরা বিএনপির পক্ষ থেকে বলতে পারি আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এই সরকার গঠিত হওয়ার আরো 1-1.5 বছর আগে, এবং সরকারের যে গৃহীত এখন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, সরকারের নয় সরি ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি তার অধিকাংশই, আমি 100% বলবো না, এই 31 দফার অন্তর্ভুক্ত। কিছু কিছু নতুন প্রস্তাব আছে, কিন্তু 31 দফাতে আরো কিছু সংস্কার আছে প্রস্তাব, যেগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা, জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, সেগুলো এই সংস্কারের বাইরে। তো সুতরাং মোট আমি সংস্কার প্রস্তাবের ছোটখাটো সব সহ দেখেছিলাম 826টা সংস্কার, তার মধ্যে মাত্র 51টা বাদে বাকি সব সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি। 115টা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত অথবা মন্তব্য সহ একমত হয়েছি। এগুলো এখানে এর বাইরে হচ্ছে 19টা সংবিধান সংক্রান্ত এরা মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছে, এগুলো এর বাইরে। তো সুতরাং আমাদেরকে কেউ না চাইলেও এই সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট হিসেবে, কারণ আমরা এই 31 দফার সংস্কার প্রস্তাবগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি। এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি, এবং সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করাই আমাদের প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জটা অতি অবশ্যই আমাদের সামনে আছে, এবং আমি আশাও করি, বিশ্বাসও করি, হয়তো আজকের আলোচনার মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশনে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো মৌলিক সংস্কারগুলোর বিষয়ে। যদি কিছু ভিন্নমত থাকেও সেই বিষয়ে আমার মনে হয় রিজনেবলি যদি কোনো যুক্তি থাকে সেটা জাতি বিবেচনা করবে। তবে গণতন্ত্রের সংজ্ঞাই হচ্ছে যে আমরা হয়তো সর্ববিষয়ে সবাই একমত নাও হতে পারি, কিন্তু এন্ড অব দি ডে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা এক জায়গায় উপনীত হতে পারব, এই বিশ্বাস আমার আছে।